রহস্য উজ্জ্বলা দিয়ে নির্মিত। আজ থেকে অনেক বছর আগের কথা। তখন আমি কাঠের ব্যবসা করতাম। তাই যখন প্রয়োজন হতো আমাকে কাঠের জন্য আসাম, উত্তরবঙ্গ, বিহার যেতে হতো। হঠাৎ একবার প্রয়োজন হলো আসাম যাবার। তখন ব্রিজ তৈরি হয়নি, তাই গঙ্গাসাগর হয়ে কাটিহারের ওপর দিয়ে যেতে হতো শিলিগুড়ি বা আসাম। যাই হোক, ট্রেনে করে ভোরে এসে পৌঁছালাম আলিপুরদুয়ারি স্টেশনে। স্টেশন মাস্টারের বয়স বেশি নয়, আর লোকটিও অমায়িক। তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে কোনো হোটেল বা থাকার জায়গা আছে? এই জংলা জায়গায় হোটেল কোথায় পাবেন? এখানে বেশি যাত্রীও আসে না। তার কথা শুনে আমার চোখ কপালে উঠল। আজ 2 দিন স্নান হয়নি, এই অবস্থায় কোথায় যাই? আপনি বোধহয় প্রথম এখানে এসেছেন। আগে হ্যাঁ। আসুন আমার সঙ্গে, এখানে আমার একটা মেস আছে, সেখানে আপনি 2-1 দিন থাকতে পারেন। ধন্যবাদ, আপনার অনুগ্রহের কথা চিরদিন মনে থাকবে। রেলওয়ে কোয়ার্টারের মধ্যেই মেস। রেলের 10-12 জন কর্মচারী এখানে যায়। আমি মেসের একটা ঘরে বিছানাপত্র রেখে স্নান করে আহার আদি সমাপ্ত করে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে কাছাকাছি কাঠের কোনো ঠিকাদার আছে? কাছাকাছি বলতে এখান থেকে 2 মাইল দূরে একজন কাঠ চালান দেওয়ার ঠিকাদার আছে। কেন, আপনি কি কাঠের ব্যবসা করেন? হ্যাঁ, আমি কাঠের ব্যবসা করি। তাহলে ওর কাছেই যান, আপনার কাজ মিটে যাবে। তিনি লোকজন নিয়ে জঙ্গলের একপাশে বাংলো তৈরি করে বাস করেন। ধন্যবাদ, তাহলে আমি দুপুরে যাব। এখন গেলে ফিরতে হয়তো সন্ধে হয়ে যাবে। তার চেয়ে আপনি সকালে উঠে যাবেন, এখানে আবার চিতাবাঘের ভয় আছে। উপায় নেই, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে কলকাতায়, সেই জন্য কাজ মিটিয়ে ফেলতে চাই। আপনি বরং আমাকে পথের সন্ধানটা বলে দিন। স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রাস্তা পাবেন, ওই রাস্তায় 1 মাইল এগিয়ে গেলে দেখবেন রাস্তাটা 2 ভাগ হয়ে গেছে। যেটা বাঁ দিকে জঙ্গলের দিকে গেছে, আপনি সেদিকে গিয়ে দেখবেন একটা কাঠের বাংলো, ওটাই ঠিকাদারের বাংলো। অনেক ধন্যবাদ। আমি আর অপেক্ষা না করে টর্চ লাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঠিকাদারের বাংলোর উদ্দেশ্যে। চলেছি তো চলেছি, পথ যেন আর শেষ হয় না। শেষে ঠিকাদারের আস্তানায় এসে হাজির হলাম। ভাগ্যের জোরে তিনি তখন বাংলোতেই ছিলেন। তারপর ব্যবসার কথাবার্তা পাকা করে বেরিয়ে পড়লাম সেখান থেকে। দেখুন, সন্ধে তো হতে চলেছে, রাতটা না হয় এখানে কাটিয়ে দিন, পরদিন সকালে বের হবেন। ধন্যবাদ, থাকার উপায় নেই, কলকাতায় ফিরতে হবে। ঠিক সময় মতো যদি স্টেশনে পৌঁছতে পারি, তাহলে রাতের ট্রেনেই কলকাতায় রওনা হব। এই কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম। তখন সন্ধে হয়ে গেছে। প্রায় 1 মাইল রাস্তা হাঁটার পর হঠাৎ সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। দুপাশে জঙ্গল, টর্চ লাইটের ব্যাটারি প্রায় শেষ। হঠাৎ উঠল হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি। এই মরেছে, এ তো মহা বিপদে পড়া গেল। আশেপাশে তো আশ্রয়ের স্থানও দেখতে পাচ্ছি না। কোনো একটা আশ্রয়ের আশায় ছুট দিলাম। কিছু দূর এসে মনে হলো আমি অন্যদিকে এসেছি। এমন সময় বিদ্যুতের আলোয় খানিকটা দূরে দেখা গেল একখানা ঘর।
ওই তো একটা ঘর দেখা যাচ্ছে, ওই দিকেই যাই। আমি ছুটলাম সেই দিকে। ঘরের কাছে গিয়ে দেখলাম দরজা খোলা। আমি কোনো কিছু না ভেবে ভিতরে ঢুকে গেলাম। টর্চ লাইট জ্বেলে দেখলাম ঘরটা বৈঠকখানা বলেই মনে হয়, তবে ঘরের মধ্যে আসবাবপত্র কিচ্ছু নেই, ধুলো বালি জমা হয়ে আছে। ভেতর দিকে একটা দরজা, সেটাও খোলা। ওই দিকে একটা ছোট উঠান। মনে হচ্ছে ঘরে কেউ থাকে না। যাই হোক, আশ্রয় যখন পেয়েছি তখন বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা যাক। এই ভেবে চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলাম। বৃষ্টি যেন থামতেই চায় না। যত রাত হচ্ছে বৃষ্টি যেন আরো জোরে হচ্ছে। টর্চ লাইটের আলোতে হাত ঘড়িটা দেখলাম, রাত তখন 12টা। চুপচাপ বসে আছি নিরুপায় হয়ে। হঠাৎ মাথার ওপর ঝটপটানি শব্দ শুনে চমকে উঠি। দেখি বাদুড় উড়ে গেল। উফ, ভয় খেয়ে গেছিলাম। এগুলো তো বাদুড়। ঘরের ভিতর থেকে নানা রকম শব্দ ভেসে আসতে লাগলো। হঠাৎ কিছুক্ষণ কেটে গেল, আর কোনো শব্দ নেই। হঠাৎ ঘরের ভিতর থেকে কান্নার শব্দ ভেসে এলো। কি ব্যাপার, কোনো মেয়ে ছেলে কাঁদছে মনে হচ্ছে। যাক, ঘরে তাহলে লোকজন আছে। কিছুটা সাহস পেলাম। একবার ভাবলাম ভিতরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আবার ভাবলাম কি দরকার পরের ব্যাপারে মাথা গলাবার। ততক্ষণে বৃষ্টি অনেকটা কমে এসেছে, কিন্তু কান্নার শব্দ কমেনি। একঘেয়ে কান্নার শব্দে অসহ্য হয়ে উঠলাম। উফ, কে কাঁদছে এতক্ষণ ধরে দেখি তো। দরজা খোলা ছিল। সাহস করে ঢুকে গেলাম ঘরের মধ্যে। কিন্তু ঘরে লোকজন তো দূরের কথা, একটা আসবাবপত্রও নেই। শুধু ঘরের এক কোণে একটা পুরনো শাড়ি পড়ে আছে। কি ব্যাপার, কেউ তো নেই। টর্চ নিভিয়ে ঘর থেকে বেরিয়ে আসবো, আবার কান্নার শব্দ। কেউ তো নেই, অথচ কাঁদছে কে? কে কাঁদছো? উত্তর দাও। সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপর কে যেন হেসে উঠল। সেই হাসি শুনে আমার বুকের রক্ত যেন জল হয়ে গেল। হ্যাঁ, কে কে হাসলো এমন করে? তবে কি? হঠাৎ ঘরের কোণে যেখানে শাড়িটা পড়েছিল সেখানে দেখা গেল অস্পষ্ট একটা নারী মূর্তি। টর্চ জ্বালিও না। কেন কাঁদছি তাহলে শোনো। এই বলে সে বলতে শুরু করলো। আমি বাঙালি ঘরের মেয়ে, অল্প বয়সে বিধবা হই। আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল, জমি জমাও ছিল প্রচুর। সেই লোভে স্বামীর এক আত্মীয় আমাকে খুন করে, তারপর কাঠের বাক্সে ভরে আমাকে পুঁতে দেয়। সেই থেকে আমি ভূত হয়ে আছি। ভূত হয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি, আর সহ্য করতে পারছি না। তুমি দয়া করে আমার নামে গয়ায় যদি পিণ্ডি দাও তাহলে খুব উপকার হয় আমার। মানে আপনি মানুষ নয়, ভূত? হ্যাঁ, আমি ভূত, কিন্তু তোমার কোনো ভয় নেই। বলো, আমার নামে কি পিণ্ডি দিতে পারবে? ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ পারবো, কিন্তু কিন্তু কি করে জানবো যে আপনি মুক্তি পেয়েছেন? তুমি যেখানে পিণ্ড দিবে ফগলু নদীর ধারে, সেখানে দেখবে 8 মাইল দূরে একটা বড় গাছ আছে। ওটা যদি ভেঙে পড়ে থাকে তাহলে বুঝবে আমার মুক্তি হয়েছে। আচ্ছা, তাই হবে। তাহলে এটা রাখো, কিন্তু বেইমানি করবে না, তাহলে আমি তোমার ঘাড় মটকাবো। সঙ্গে সঙ্গে আমার পকেটে
কেউ যেন কিছু একটা দিল। আমি পকেটে হাত দিতেই মেয়েটি বলল, এখানে নয়, কাল দেখুন। গয়া যাওয়ার খরচ আর আমার নাম লেখা আছে। তুমি ভুল পথে এখানে এসেছো। চলো, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। আমি একেবারে ঘর থেকে বেরিয়ে রাস্তায়। হাঁটতে হাঁটতে জঙ্গলটা শেষ হতেই মেয়েটি বলল, আমি আর যেতে পারবো না, ভোর হয়ে এলো, কাছেই স্টেশন, তুমি এবার চলে যাও। তারপর আমি পিছন ফিরে দেখি একটা নর কঙ্কাল যাচ্ছে। উফ, কি ভয়ঙ্কর দেখতে! আমার সারা দেহ তখন কাঁপছে। উফ, এরই সঙ্গে আমি কাল সারা রাত একটা নোংরা বাড়িতে বন্দি ছিলাম। স্টেশনে ফিরে এসে দেখলাম এক টুকরো নাম লেখা কাগজ আর একটা সোনার হার। তারপর কলকাতায় ফিরে এলাম। পরের দিনই চলে গেলাম গয়ায় পিণ্ডি দিতে। গয়ায় পিণ্ডি দেবার পর ফল্গু নদীর ধারে দেখা গেল সেই গাছটা ভেঙে পড়ে আছে। এরপর আমি গ্রামের বাড়িতে চলে যাই। তো আমার মামার সাথে এই রকমই একটা ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল। সেই ঘটনাটাও আজ আপনাদের শোনাব। আমার মামা তখন শখের দলে যাত্রা করত আর মাঝে মাঝে মরা পোড়াতে যেত। সেদিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সলপের এক বুড়ি মারা গেছে মহামারীতে। বুড়ি খুবই গরিব, তার ওপর কেউ কোথাও নেই তার। কাজেই সারা দিন পড়ে থাকা সত্ত্বেও সৎকার হয়নি। হ্যাঁ রে, শুনলাম ওই বুড়ির এখনো সৎকার হয়নি। চল আমরা গিয়ে ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ চণ্ডীদা, চলো, না হলে আরও রাত হয়ে যাবে। তো মামা ও তার 3 সঙ্গী মিলে বুড়ির গতি করতে চলল। সন্ধ্যের পর খবর পেয়ে তারপর তোড়জোড় করে মরা নিয়ে আসতে আসতে রাত হয়ে গেল অনেক। পথে কোনো জনপ্রাণী নেই। মাঝে মাঝে শিয়াল আর কুকুরের ডাক শোনা যাচ্ছে। বাঁশতলার শ্মশান অনেক দূরের পথ। সব বাহকেরা মাঝে মাঝে হরিধ্বনি দিয়ে মরা নিয়ে আসতে লাগলো। মামা ছিল সামনের দিকে। আস্তে আস্তে হঠাৎ মনে হলো কে যেন মুঠো করে ধরল মামার হাতের কবজিটাকে। হিমশীতল বরফের মতো সেই হাতটা ক্রমশ আরও জোরে চেপে ধরতে লাগলো কবজিটাকে। মামা বাঁ হাতে করে অনেক চেষ্টা করতে লাগলো সেই হাতটাকে ছাড়াবার, কিন্তু না, সব চেষ্টায় বিফল হলো। এদিকে সব বাহকেরা পথ শ্রমে ক্লান্ত হয়ে পড়ল খুব। একজন বলল, এবার মরাটা নামিয়ে কোথাও একটু বসা যাক, কি বলো চণ্ডীদা? বড্ড হাঁপিয়ে পড়েছি। হ্যাঁ সেই ভালো, অনেকক্ষণ হাঁটছি, পা ভিড়িয়ে এসেছে এবার। মামা দেখল এই অবস্থায় যদি সত্যি সত্যি মরা নামাতে হয় তাহলে বিপদের আর শেষ থাকবে না। কারণ যে কোনো উপায়ই হোক মৃতের হাত কবজিটাকে টিপে ধরে আছে, আর সে হাত যখন ছাড়ানো যাচ্ছে না তখন মরা নামানোর পর সেই দৃশ্য দেখলেই সঙ্গীরা ভয়ে পালাবে। ব্যাপারটা যদি ভৌতিক মানে দানব পাওয়া গোছের কিছু হয় তাহলে মামারও আর নিস্তার থাকবে না। এই রাতে বেঘোরে প্রাণ হারাতে হবে। তাই বুদ্ধি করে মামা বলল, তোদের কি মাথা খারাপ হয়েছে? এই ঝিমঝিমে বৃষ্টিতে মরা নিয়ে রাখবি কোথায়? যে কোনো একটা গাছতলায়। না, রাতের বেলায় মরা যেখানে সেখানে নামাতে নেই। অগত্যা সব বাহকেরা চলতে লাগলো। এদিকে হাতের মুঠো ক্রমশ এমন কঠিনতর হতে লাগলো যে মামার চোখ ফেটে জল আসতে লাগলো। তখন চণ্ডীদা, আর পাচ্ছি না। পারতেই হবে, কদমতলার মোড় পর্যন্ত যেতেই হবে যেমন করে হোক। এই তো সোনপুরের কালীতলা পেরিয়ে এলাম, আর একটু। নাও, এখানেই নামাও, মরা বড্ড ভারী হয়ে উঠেছে, পা চলছে না আর। এত অধৈর্য তো এলি কেন? একে কলেরার মরা, সারাদিন পড়ে আছে, তার ওপর শনিবার,
সঙ্গে কোনো মোচা বা গোবর দেওয়া নেই, যেখানে সেখানে মরা নামিয়ে মরবি নাকি? এরপর আর কোনো কথা চলে না, অকাট্য যুক্তি। মামার কথা মেনে নিয়ে সবাই জোরে জোরে হরিবোল দিয়ে চলতে লাগলো। বল হরি হরি বল, বল হরি হরি বল। দেখতে দেখতে কদমতলা এসে গেল। রাতও শেষ হয়ে এসেছে তখন। কদমতলার মোড়ে একটা মিষ্টির দোকান ছিল। তারা তখন ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে পড়েছে। সব বাহকেরা দোকানের সামনে এসে দাঁড়ালো। এখনই নামাস না, আগে একটা লোহা টোহা কিছু দেওয়া হোক, তারপর মরা নামিয়ে চাটা খেয়ে আবার যাব। গনসা, এই গনসা। কে? চণ্ডীদা? হ্যাঁ, শিগগির একবার আলোটা নিয়ে আয় তো ভাই। গনসা লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো। গনসা আসতেই হাতের ইঙ্গিতে দেখিয়ে দিল কবজিটা ধরে আছে। দেখা মাত্রই গনসা বুঝে নিল ব্যাপারটা। একটু দাঁড়াও, মরা নামিও না, 1 মিনিট। বলি ছুটে ভিতরে গিয়ে কুড়ুলটা নিয়ে এলো। তারপর বুড়ির হাতের ওপর বসিয়ে দিল এক কোপ। মৃতের কঠিন হাত আলগা হয়ে খসে পড়ল। যেই না পড়া, অমনি বাকি 3 জন ভয়ে কাঁধের মরা খাটিয়া শুদ্ধ ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে ঢুকে পড়ল দোকানের সামনে। মামাও তখন হাঁপ ছেড়ে বাঁচল। এ কি গো চণ্ডীদা, তুমি এতটা কি করে এলে? আমাদের তো একটুও বুঝতে দাওনি। বুঝতে দিলে তো তোরা মাঝ রাস্তায় আমাকে ফেলে দিয়ে চলে যেতিস, তখন আমার অকালে প্রাণটা চলে যেত, বুঝলি? তারপর সে মরা নিয়ে আর কেউ পোড়াতে যেতে রাজি হলো না। অবশেষে সবাই অনেক করে বুঝাতে পরদিন সকালে আরও 2 জনকে সঙ্গে করে বুড়িকে নিয়ে চলল দাহ করতে। তবে আমার মামা কিন্তু সেই থেকে আর কখনো মরা পোড়াতে যায়নি। মরা পোড়ানোর নামে মামার সেই আতঙ্কটা এখনও রয়ে গেছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।